সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, এখানে কাউকে সমর্থন দেওয়া কিংবা কাউকে ক্ষমতাচ্যুত করা এবং এদেশে যারা রাজনীতি করছেন, রাজনীতিবিদ, তাদের হাতে আসলে কতটুকু ক্ষমতা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এই বিএনপি ক্ষমতা আসার আগে খুব জনপ্রিয় একটা স্লোগান ছিল, দিল্লি না, পিন্ডি না, ঢাকা ঢাকা ঢাকা, এরকম একটা কথা। তারপরে দিল্লিও না, পিন্ডিও না, মানে পাকিস্তানও না, দিল্লিও না, পিন্ডিও না, রাওয়ালপিন্ডিও না। পিন্ডি তো এখন নাই, এখন সেটা ইসলামাবাদে চলে আসছে, কিন্তু ওইভাবে বলার চেষ্টা করল। আরেকটা স্লোগান ছিল, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। আরেকটা স্লোগান ছিল, আই হ্যাভ এ প্ল্যান। এরপর ওটা চলে গেল, উই হ্যাভ এ প্ল্যান। এর বাইরে জামাতের যারা ইনফ্লুয়েন্সার ছিল তারা ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ এই কথাটা বলার চেষ্টা করত। আর জামাতের ওই যে প্রচার প্রপাগান্ডা, আমরা ভালো মানুষ, আমাদেরকে ভোট দিলে দেশের উপকার হবে, এমনকি জামাত ইসলামে ভোট দিয়ে যদি কেউ একটা বিড়ি টানে সেটাও নাকি জান্নাতের, এরকম কথাবার্তা নানা রকম নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের আগে পরে জয়লাভের জন্য অনেক অনেক কথা বলেছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার জন্য নানা রকম ন্যারেটিভ তিনি তৈরি করেছেন যে সারা দুনিয়া থেকে বাংলাদেশের লোকজন আসবে, আমাদের কোথাও যেতে হবে না, আমাদের যে 3-0 থিওরি, দারিদ্রতা জাদুঘরে চলে যাবে, বেকার সমস্যা থাকবে না, সবাই ব্যবসা করবে। এবং মাশাআল্লাহ তিনি নিজে চমৎকার ব্যবসা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অসাধারণ ব্যবসা করেছেন, তার যারা আপনজন লোকজন আছেন তারাও ব্যবসা করেছেন। তারপরে তিনি চলে গেছেন। তো চলে যাওয়ার পরে এখন এরকম একটা জটিল অবস্থা তৈরি হয়ে গেছে যে এখন আর আসলে দিল্লি পিন্ডির মধ্যে স্লোগান দিল্লি না পিন্ডি এই থাকছে না। এখন একটাও থাকছে না দিল্লি, পিন্ডি, ওয়াশিংটন বা বেইজিং কিনা, এটাও বলা যাচ্ছে না। এর কারণ হলো যে আমাদের এখন এই মুহূর্তে যা কিছু হচ্ছে, এখানে কোনো পলিটিক্যাল ডিসিশন, পলিটিক্যাল নেগোসিয়েশন এটা হচ্ছে না এই বাংলাদেশে এখন। মানে আমরা যেটাকে দিল্লির সাউথ ব্লক বলি, দিল্লিতে সাউথ ব্লক বলি, যেখানে দিল্লির রাজনীতিবিদরা থাকেন। বাংলাদেশের বিষয়গুলো নিয়ে সেই সাউথ ব্লকের যারা কর্মকর্তা রয়েছেন, থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, তারা আর বাংলাদেশের বিষয়টা দেখাশোনা করছেন না। বাংলাদেশের বিষয়টা দেখাশোনা করছে, আমরা বাংলাদেশে যেটিকে উত্তরপাড়া বলি, তো সেখানে তাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স রয়েছে, তাদের যে নিরাপত্তা বিভাগ রয়েছে, নিরাপত্তা বিশ্লেষক রয়েছে অজিত দোভাল, তিনি তার সঙ্গে সঙ্গে তাদের বিদেশের মাটিতে যে সকল কমব্যাট চালানো হয়, অপারেশন চালানো হয় রয়ের মাধ্যমে, মোসাদ, সিআইএ, এই প্রতিষ্ঠানগুলো বিদেশের মাটিতে যখন কোনো সামরিক অভিযান পরিচালনা করে, গুপ্ত হত্যা করে, অপারেশন পরিচালনা করে, যে কমব্যাট পরিচালনা করে, এটি তখন আর রাজনীতিবিদদের হাতে থাকে না। রাজনীতিবিদরা এটা জানেই না। রাজনীতিবিদরা তাদের যে টোটাল যে ফাইলগুলো, সেই ফাইলগুলো তারা তাদের ডিফেন্স মিনিস্ট্রিতে চলে যায়। এমনকি এমন কতগুলো গুরুত্বপূর্ণ থাকে যে তাদের ডিফেন্স মিনিস্টার, যেমন ভারতের এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো অজিত দোভাল জানেন, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানেন না। আবার পাকিস্তানের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সেনাপ্রধান জানেন, অসীম মুনির জানেন, কিন্তু প্রধানমন্ত্রী জানেন না। এবং এইটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির যে 40 বছর, সেই বইতে তিনি খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। তিনি অল্প কয়েকদিনের জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন, যখন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী আমেরিকাতে গিয়েছিলেন, বেশ কিছুদিনের জন্য তাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হয়েছিল। ঠিক ওই সময়টাতে তিনি যখন কিছু সামরিক গুরুত্বপূর্ণ নথি দেখতে চাইলেন, স্থাপনা দেখতে চাইলেন, তখন তাকে জানানো হলো যেটা আপনি তো দূরের কথা নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকেও জানানো হয় না, এবং এই সমস্ত জায়গাতে কখনো রাজনীতিবিদদের ঢুকে দেওয়া হয় না। ইট ইজ অ্যাবসলিউটলি মিলিটারির বিষয়, এই কথাটা উনি লিখে গেছেন। তো তদ্রূপ আমাদের বাংলাদেশেও অনেক কিছু বিষয় আছে যেগুলো আসলে অ্যাবসলিউটলি সামরিক বিষয়, যেটা প্রধানমন্ত্রীকেও জানানো হয় না। আবার ভারতও আছে, পাকিস্তান আছে, এবং আমেরিকাতেও আছে।
এখন বাংলাদেশের যে বিষয়গুলো আছে, এই মুহূর্তে বাংলাদেশের বিষয়গুলো আছে সেটা পলিটিক্যাল সলিউশন বা পলিটিক্যাল যে মানে ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্সের পর্যায়ে নেই। যখন একটা রেজিম চেঞ্জ হয়, যেমন বাংলাদেশের শেখ হাসিনার যে রেজিমটা চেঞ্জ হয়েছে, এই রেজিমটা চেঞ্জ হওয়ার পিছনে জো বাইডেন বা তাদের পররাষ্ট্রমন্ত্রী যারা ছিলেন তাদের ভূমিকার চাইতে এখানে যেটা বন্ধ করা হয়েছে রিসেন্টলি, সেটা হলো তাদের একটা প্যাসিফিক কমান্ড ছিল, ইন্দো প্যাসিফিক কমান্ড। তো সেই ইন্দো প্যাসিফিক কমান্ডের নেতৃত্বে যারা মিলিটারি বিশেষজ্ঞ ছিলেন তারা এটা হ্যান্ডেল করবে। যদি ডিপ স্টেট, পাকিস্তানও ঠিক সেম ঘটনা ঘটেছে, অর্থাৎ ইন্দো প্যাসিফিক কমান্ড থেকে সেটা আসছে। ইন্দো প্যাসিফিক কমান্ডের সঙ্গে সরাসরি পেন্টাগনের যোগাযোগ, আর পেন্টাগনেরই একটা অংশ হলো সিআইএ। আর সিআইএর দুটো শাখা আছে, একটা হলো পলিটিক্যাল শাখা আর একটা হলো মিলিটারি শাখা। মিলিটারি শাখা সরাসরি সামরিক বাহিনী কর্তৃক নিয়োজিত হয়, আর পলিটিক্যাল যে বিষয়টি সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইচ্ছা মতো সিআইএর প্রধান বা নিরাপত্তা বিশ্লেষক যেমন তুলসী গ্যাবার্ডকে নিয়োগ দেওয়া হয়েছিল, ঠিক ওই রকমভাবে নিয়োগ দেওয়া হয়। তো সেই দিক থেকে যদি বাংলাদেশে ডিপ স্টেট পলিসি আমেরিকা করে থাকে এবং সেটা করেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাহলে এটা আর হোয়াইট হাউসের বিষয় নেই, এটা আর ওয়াশিংটনের বিষয় বলা যাবে না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলা যাবে না, এটা মার্কিন যাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস সেটার বিষয় বলা যাবে না, এটা সিনেটে আছে বা কংগ্রেসে আছে, কংগ্রেসের বিলের মধ্যে জড়িত না, এটা অ্যাবসলিউটলি 100% পেন্টাগনের হাতে চলে গেছে। তো যখন পেন্টাগন তার শক্তিমত্তা, মিলিটারি ইন্টেলিজেন্স এগুলো ব্যবহার করে অনেকটা সেমি যুদ্ধ, গেরিলা যুদ্ধ কিংবা একটা দেশকে উত্তপ্ত করার ক্ষেত্রে, সেখানে আক্রমণ পরিচালনা করার ক্ষেত্রে যা কিছু করে, তখন সেই সকল দেশ মোটামুটি একটা যুদ্ধ ঝুঁকির মধ্যে থাকে, অভ্যন্তরীণ কিংবা বহির্শত্রু এরকম একটা যুদ্ধের মধ্যে থাকে। যেমন এখন যেটা তাইওয়ানের বিষয়টা বা ইরানের বিষয়টা, ইউক্রেনের বিষয়টা, এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করেন, সে শুধুমাত্র বকর বকর করছে, পুরো বিষয়টি আসলে নির্ধারিত হচ্ছে পেন্টাগন থেকে। কাজে আমাদের দেশে ফার্স্ট থিং হলো আপনাকে বিশ্বাস করতে হবে যে কোনো আপনার ডিপ স্টেট নেই, কোনো ডিপ স্টেট ছিল না, নাথিং। তাহলে আমেরিকার সাথে যে বাংলাদেশের সম্পর্ক ঢাকা ভার্সেস ওয়াশিংটন হবে। আর যদি এখানে ডিপ স্টেট থাকে তাহলে আপনি বলবেন ঢাকা ভার্সেস পেন্টাগন, ঢাকা ভার্সেস, এর বাইরে কোনো দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু নেই। আর আমাদের যারা রাজনীতিবিদ তারা যতই মার্কিন পররাষ্ট্র দপ্তরে দৌড়াক, ডোনাল্ড ট্রাম্পের অফিসে দৌড়াক, লবিস্টের পিছনে দৌড়াক, কিন্তু এটা সামরিক চ্যানেলে যতক্ষণ না পর্যন্ত এটা নেগোসিয়েশন না হবে ততক্ষণ পর্যন্ত এই যে একটা গ্যাড়াকল জাতাকল, এর মধ্যে থেকে আমেরিকার জায়গা থেকে আমরা বেরোতে পারবো না। এই গেল আমেরিকা অর্থাৎ পেন্টাগন। সেকেন্ডলি মোসাদ। এখন মোসাদকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ, এর চেয়ে দুর্ধর্ষ, এর চেয়ে ইফেক্টিভ এবং এর চেয়ে ধ্বংসাত্মক বিষয় নেই। মোসাদ যেখানে তাদের স্বার্থ আছে সেখানে যে তারা হস্তক্ষেপ করে, নট লাইক দ্যাট। মোসাদ কিছু কিছু জায়গাতে তারা তাদের একটা বাফার জোন গড়ে তোলে, সেফ জোন গড়ে তোলে, এবং তাদের জন্য সেই সেফ জোনটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বাফার এবং সেফ জোনটি হলো ভারত। এবং সেই ভারতের যে সেফ জোনটি, এটি আমেরিকাও মেনে নিয়েছে, কিন্তু ইরান এটা মানছে না। আপনি দেখেন এই যে এখন ইরানের সাথে আবার নতুন করে যুদ্ধ হলো এবং ভারতীয় জাহাজগুলো সেখানে বন্ধ করে দিয়েছে, এবং তারা নরেন্দ্র মোদীকে ডাইরেক্ট বলেছে যে তুমি যদি তোমার এই বাফার জোনটি ওখান থেকে না সরাও তাহলে সেখান থেকে সরাসরি আমরা এখান থেকে আমাদের জানা আছে যে কোথায় তোমরা ড্রোন উৎপন্ন করছো ইসরায়েলের জন্য, কোথায় তোমাদের অফিস আছে, কি আছে, ডাইরেক্ট আমরা এখান থেকে তোমাদেরকে আক্রমণ করব। ফলে কি হলো, এই যে ভারতে যে তাদের বাফার জোনটা আছে
সেই বাফার জোনটা তুলনামূলকভাবে যদি বাংলাদেশের মধ্যে চলে আসে, ভারতের মদতে এবং মোসাদের মদতে এবং আমেরিকার মদতে, আমি তো আশ্চর্য হব না। যেটি বুঝতে বুঝতে হয়তো দেখা গেল যে ইরানের অনেক সময় লাগবে, আর ইরান যত সহজে ভারতে আক্রমণ করতে পারবে তত সহজে বাংলাদেশের মধ্যে কিন্তু তারা আক্রমণ করতে পারবে না, বিকজ এটা এত পাবলিকলি মানে ডেন্সিটি এখানে অনেক বেশি, যে এখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রচুর ক্যাজুয়ালিটি হবে, অস্বাভাবিক ক্যাজুয়ালিটি হবে। ফলে বাংলাদেশের সঙ্গে মোসাদের যে রিলেশন নিয়ে ইদানিং যে কথাবার্তা হচ্ছে, এবং অনেক দিন থেকে আমরা অমুকে মোসাদের এজেন্ট, অমুকে মোসাদের কাছে টাকা নিয়েছে, মানে নানা রকম যে কথাবার্তা আমরা শুনে আসছি, সেটা যদি পেন্টাগন ভার্সেস ঢাকা হয়, ডিপ স্টেট হয়, এখানে মোসাদ অনিবার্য। গেল মোসাদের কথা। এরপর আসেন যখন আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক, এটি আর রাজনৈতিক পর্যায়ে থাকবে না, এটি সিআইএ ভার্সেস পেন্টাগন ভার্সেস ইভেন নট এফবিআই, সিআইএ এবং পেন্টাগনের মধ্যে চলে যাবে। ঠিক সেই সময়টাতে ভারতও এই বিষয়টি আর পলিটিক্যালি সলিউশন করবে না, করতে পারবে না, তাকেও তার সেই মিলিটারি উইংসকে কাজে লাগাতে হবে। এবং এই গত 2 বছর ধরে আপনি চিন্তা করেন, ঘন ঘন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং যাকে বলা হয় তাদের অজিত দোভাল, আসাম, বিহার, ত্রিপুরা এবং কলকাতাতে ঘন ঘন আসছে। যেভাবে মমতা ব্যানার্জিকে হটিয়ে অনেকটা বাংলাদেশের কায়দায় ভোট র্যাগিং করে 2 নম্বরই করে তারা পশ্চিমবঙ্গের ক্ষমতা বিজেপি দখল করেছে, যেভাবে শুভেন্দুর মতো মমতার একজন সাধারণ কর্মীকে যেভাবে সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, ইট মিনস কলকাতা কেন্দ্রিক, কলকাতাতে যেভাবে ব্রিটিশ জমানাতে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করা হয়েছিল, ইতিহাস বারবার ঘটতে থাকে। দেখেন, মানে আমি বারবার ইতিহাস বলি এই কারণে যে যেহেতু ইতিহাসের ছাত্র, একই ঘটনা বারবার ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে সাবকন্টিনেন্টাল যে হেডকোয়ার্টার, দ্যাট ওয়াজ ইন মাদ্রাস, মানে এখন যেটাকে আমরা দক্ষিণ ভারত বলি, নরেন্দ্র মোদীর যে এলাকা গুজরাট, মুম্বাই, মানে এই পুরো দুটো অংশ, একটা হলো উত্তর ভারত আর একটা হলো দক্ষিণ ভারত। তো উত্তর ভারতের যে অংশ, সেই অংশের মধ্যে প্রাইম যে জায়গাগুলো আছে তার মধ্যে ধরেন দিল্লি, এলাহাবাদ, রাজস্থান, এই জায়গাতে আপনি গিয়ে দেখেন, এটাকে বলে উত্তর ভারত। আর দক্ষিণ ভারত বলতে ওই যে শিবাজি রাওদের ওই পুরো এলাকা, দাক্ষিণাত্য, মাদ্রাস, গুজরাট, এই সমস্ত এলাকা। তো ওখানে তারা প্রথমে ঘাঁটি করল, মাদ্রাজে তাদের ঘাঁটি করলো, মাদ্রাস প্রেসিডেন্সি এটা দীর্ঘদিন নাম ছিল। কিন্তু পরে দেখলো যে না, কৌশলগতভাবে মাদ্রাজের চাইতে তাদের জন্য হুগলি এবং তাদের জন্য কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ এবং বাংলা, বিহার, উড়িষ্যার গুরুত্বপূর্ণ, এবং বাংলা, বিহার, উড়িষ্যার এই এলাকাকে ডমিনেট করার জন্য এই প্রথম তারা ওখানে একটা দুর্গ নির্মাণ করলো, ফোর্ট উইলিয়াম দুর্গ। এবং সেই ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে এই পলাশীর যুদ্ধ, এবং পলাশীর যুদ্ধ পরবর্তীতে ইতিহাস জানে যে বাংলা থেকে তারা যে রাজত্ব শুরু করলো, এরপর তারা ধীরে ধীরে মাদ্রাজের দিকে এগুলো সেকেন্ড ফেজে। সেম ঘটনা আরও আগে, অর্থাৎ 1026 সনে ঠিক একই ঘটনা ঘটল। অর্থাৎ দক্ষিণ ভারতে রাজা ছিলেন রাজেন্দ্র, চোল সম্রাট রাজেন্দ্র। তো তিনি এই নরেন্দ্র মোদীর মতো ওই এলাকাতে বেশ সুখে শান্তিতে ছিলেন। কিন্তু এই যে বাংলাতে যে ধন সম্পদ এবং বাংলাতে যে অর্থবৃত্ত এবং এখানে যে প্রবলেমগুলো, পলিটিক্যাল প্রবলেমগুলো শুরু হলো, এটায় তিনি বেশ অস্থিরতা অনুভব করছিলেন। ফলে 1026 সন, মানে আজ থেকে 1000 বছর আগে, সেই চোল সম্রাট রাজেন্দ্র এই বাংলা, বিহার, উড়িষ্যা আক্রমণ করে এটা দখল করে নিলেন। তা এখন দেখেন যে উত্তর ভারতের রাজনীতি, মানে দিল্লি, আগ্রা, এলাহাবাদ, এই যে পুরো যে এলাকাটা, মধ্যপ্রদেশ, ইউপি, এই এলাকার যে রাজনীতি এরা কন্ট্রোল করছে কারা?
দক্ষিণ ভারতের লোকজন, অমিত শাহ এবং যাকে বলা হয় নরেন্দ্র মোদী। তো এগুলো করার পরেও এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা 1756 সালে ইংরেজদের জন্য যে সমস্যা তৈরি করেছিল, বাংলা, বিহার, উড়িষ্যা 1026 সনে যে সমস্যা তৈরি করেছিল রাজা রাজেন্দ্রর জন্য, চোল সম্রাট রাজেন্দ্রর জন্য, বাংলা, বিহার, উড়িষ্যা সম্রাট আকবরের জন্য যে প্রবলেম সৃষ্টি করেছিল, বাংলার 12 ভূঁইয়ারা যে প্রবলেম সৃষ্টি করেছিল, দ্য সেম প্রবলেম নাও হ্যাপেনিং। এই জন্য ভারত কী করছে, তার মিলিটারি কমব্যাটগুলো, স্থাপনাগুলো এখন এই পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম। এবং আরও স্পষ্ট করে যদি বলি, এখানে যেমন তাদের যে নিজেদের রাজ্য থেকে শুরু করে সেই নিজেদের রাজ্যে যে সকল উপজাতি রয়েছে, আমাদের যেমন দুর্গম এলাকাতে, সেখানে তারা রীতিমতো তাদের হাইয়েস্ট মিলিটারি প্রেজেন্স, যেটি কাশ্মীরও না এই মুহূর্তে, কাশ্মীরের চাইতেও বেশি প্রেজেন্স এখানে তারা রেখেছে। আর আমাদের যে সীমান্ত, আমাদের সীমান্তে তারা এই গত 2 বছর যাবৎ যে মানে মিলিটারি যে উপস্থিতি, সেই উপস্থিতিতে তারা মানে এখান থেকে তারা যদি মুভ করতে চায়, উইদিন 1 ঘন্টায় তারা মুভ করতে পারবে। তাদের এয়ারফোর্স, তাদের নেভাল ফোর্স এবং তাদের স্থলবাহিনী, ক্যাভারি, মানে আমরা যেটাকে বলে ঘোষ হওয়ার, এটাকে এখন মানে ইনফ্যান্ট্রি বলা হয়, পদাতিক বাহিনী। এই পদাতিক বাহিনী যে সমাবেশ তারা করেছে সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গ, তারপর শেষে ত্রিপুরা এবং আসামে। একটু যদি আপনাদের স্যাটেলাইট ইমেজ থাকে, একটু দেখে নেন যে ওখানে আসলে কি হচ্ছে সীমান্তের ওপারে, জাস্ট একটু দেখে নেন। এটা খুব সহজ, খুব সহজ, যে কোনো লোক এটা করতে পারে। একটু দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ সীমান্তে ভারত আসলে কি করছে। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে সব মিলিয়ে আমরা কি একটা অবস্থার মধ্যে আছি, একবার একটু বোঝার চেষ্টা করেন। আমাদেরকে একটু সতর্ক হতে হবে না? তথ্য ডাটা জানতে হবে না? নিজেদের যে পায়ে যতটুকু শক্তি আছে সে শক্তি দাঁড়াতে হবে না? নচেৎ আমরা তো আসলে পালানোরও সময় পাবো না।